বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। সেলিম পুত্র ইরফান দেহরক্ষী সহ ৩ দিনের রিমান্ডে, নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলা। সাভার নারায়ণগঞ্জ সহ ৯ উপজেলায় অনলাইনে খাজনা পুরোপুরি ডিজিটাল ১ জুলাইয়ে। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, আক্রান্ত হলে মোকাবিলা। হাজী সেলিম পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় প্রায় পৌনে ১ ঘন্টা শুনানি শেষে বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। ইরফান সেলিম ও জাহিদের ৭ দিন রিমান্ড চেয়ে মঙ্গলবার ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই ২ আসামিকে রিমান্ড শুনানির জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানিতে রিমান্ড বাতিলের জন্য আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। তাদের দাবি, নৌবাহিনীর ওই কর্মকর্তা কাজ শেষে ব্যক্তিগত মোটরসাইকেলে করে ফিরছিলেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার যে কথা বলা হয়েছে তা যৌক্তিক নয়। এইটাতে যে মামলাটা করছে ৩৩২ ধারা ৩৫৩ ধারা, সেটা ধারাটা হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি কর্মচারী যদি তার প্রাইভেট কোনো কাজে আসে, সেখানে যদি তার সাথে কোনো লোকের যদি মারামারি কোনো কিছু হইয়া থাকে, তাইলে এই ধারা কোনো মামলা হইতে পারে না। সরকারি কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় না, সেটা আমরা আদালতে বলছি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভুক্তভোগী একজন সরকারি কর্মকর্তা। তিনি পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করেছেন আসামিরা। এছাড়া এজাহারে আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের বিষয় জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে মারধর করেছে। এটা তো কোনো আইনে নাই যে একজন নিরীহ লোককে মারধর করবে বিনা কারণে। এটা হতে পারে না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। এখানে যে ধারা যেটা দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, এই ধারা এটা জাস্টিফাইড এবং ৩০৭ তাকে অ্যাটেম্পট টু মার্ডার, যেটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, তার একটা দাঁত পড়েছে। এর আগে একই মামলায় সোমবার হাজী সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানের ১ দিন ও মঙ্গলবার ইরফানের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দীপুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ সদস্য হাজী সেলিম ও ইরফানের সম্পদের প্রাথমিক তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানায় কমিশনার মোজাম্মেল হক খান। তিনি বলেন, এমপি হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নেওয়া হচ্ছে। দুদকের শিডিউলভুক্ত অপরাধের প্রমাণ পাওয়া গেলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদ আছে কিনা খোঁজ করছে দুদকের গোয়েন্দারা। তবে সরকারি জায়গা বা সম্পত্তি দখল হয়ে থাকলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর বাগমারায় দীপঙ্কর সাহা হত্যা মামলায় ১৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালত ১-এর বিচারক মোসাম্মত ইসমত আরা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানিয়েছেন, মামলা সাক্ষীরা আসামি শনাক্ত করতে না পারার কারণে তাদের খালাস দেওয়া হয়েছে। মামলায় ১৮ আসামির মধ্যে অন্য ৫ জন মারা গেছেন আগেই। এর মধ্যে জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হয়েছে অন্য মামলায়। ২০০৪ সালের ২৯শে এপ্রিল বাংলা ভাইয়ের নেতৃত্বে হামির কুৎসা ক্যাম্পে ধরে নিয়ে দীপঙ্কর সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়। এই ঘটনায় দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ সাহা মামলা করেন। ১৬ বছর পর আসামিদের শাস্তি না হয় অসন্তোষ জানিয়েছেন স্বজনেরা। রাষ্ট্রপক্ষ বিভিন্নভাবে চেষ্টা করা সত্ত্বেও এই মামলাকে সমর্থন করে কেউ সাক্ষী দেয়নি। এই মামলার বয়স মোটামুটি ২০০৪ সাল থেকে ১৬ বছর। এই অবস্থাতে বিজ্ঞ আদালত আজকে এই আর্গুমেন্ট শোনার পর আজকে রায়ের জন্য দিন ধার্য করেছিল। আজকে রায়ে বিজ্ঞ আদালত সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে।
কক্সবাজারে মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় পুলিশ কনস্টেবল রুবেল শর্মার দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যার আরও তথ্য জানতে মামলার অন্যতম আসামি রুবেল শর্মাকে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার রুবেল শর্মাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এর আগে 7 দিনের রিমান্ডে রুবেলের কাছ থেকে সিনহা হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। গেল 31 জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার আসামি ইসরাফিলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এই নির্দেশ দেন। সকালে ইসরাফিলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। এদিকে বেগমগঞ্জের এই ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনকে শরীফপুরের হাসান হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গেল 4 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা করেন তিনি। 3 মামলায় এরই মধ্যে দেলোয়ারকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে বর্তমানে মোট 7টি মামলা চলছে। হত্যা মামলায় পুলিশ আসামি দেলোয়ারের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং 10 জনের চেষ্টা মামলা পুলিশ আসামি ইসরাফিলের 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 19 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5861 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 12,357 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1493 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.08%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,03,079 জনে। সুস্থ হয়েছেন আরও 1,610 জন। এ নিয়ে মোট সুস্থ 3,19,733 জন। বিশ্বের অন্য দেশে যখন করোনা ভ্যাকসিন আসবে, বাংলাদেশেও তখনই পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় ওয়ার্ল্ড ভ্যাকসিন অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি করেছেন। ভ্যাকসিন বাজারে এলে বাংলাদেশও প্রথমেই তা পাবে। শীতের সময় করোনার প্রকোপ বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ওয়ার্ল্ড ভ্যাকসিন অ্যাসোসিয়েশন যেটা আছে, ঠিক আছে, গ্যাভির সাথেও মাননীয় প্রধানমন্ত্রী উনি চুক্তি স্বাক্ষর করেছেন। বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে একটা দেশ, যেই দেশ প্রথম ভ্যাকসিন পাবে। সাভার ও নারায়ণগঞ্জ সদর সহ 9 উপজেলায় ডিজিটালে ভূমি উন্নয়ন কর দেয়া শুরু হলো আজ থেকে। এতে বিশ্বের যে কোনো প্রান্তে বসে অনলাইনে দেয়া যাবে কর। 2021 সালের 1 জুলাই এর আওতায় আসবে সারা দেশ। এতে আধুনিক সেবা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি কমবে বলে আশাবাদী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সচিবালয়ে সফটওয়্যার পাইলটিংয়ের কাজ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সারা দেশেই ভূমি উন্নয়ন কর আদায় হয় সনাতন পদ্ধতিতে। এতে সুযোগ থাকে দুর্নীতির, হয় সময় অর্থের অপচয়। এই ঘোরটোপ থেকে বেরিয়ে আসতে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর ও চাঁদপুরের 9 উপজেলায় এখন কর দেয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে। পর্যায়ক্রমে এ সুবিধা মিলবে সারা দেশে। আগামী বছরের 1 জুলাইয়ের পর সনাতন পদ্ধতি আর থাকছে না। Once 30th June is finished, that's it. End of the story. Amra 1st July fully digitized with it, we will move on. That means no more manual, no more dual system.
সিঙ্গেল সিস্টেম, ডিজিটাল সিস্টেম। ভূমি উন্নয়ন ও সেবা কার্যক্রমে দুর্নীতির কথা স্বীকার করে মন্ত্রী জানান, জনসেবা সংক্রান্ত মন্ত্রণালয় হওয়ায় সেখানে দুর্নীতি বেশি, আর তা নিরসনেই সবকিছু ডিজিটাল করা হচ্ছে। এতে গ্রাহক হয়রানির পাশাপাশি ভূমি অফিসের অনিয়মও কমবে। দুর্নীতির বিষয় তো আছেই সমস্যা। যত ডিজিটাইজ করতে পারবো, যত হিউম্যান টু হিউম্যান টাচ কমাতে পারবো, অর্থাৎ এখন ভূমিকরণ উন্নয়ন কর আপনি দেওয়ার সময় আমার কাছে অনেক কমপ্লেন আসে। এই যে অনলাইন প্রসেসটা যখন আমরা একদম ফুল করে ফেলবো, তখন তো বেশি কমের কোনো কথাই আসবে না। নতুন এই উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান ভূমিমন্ত্রী। বলেন, ঘরে বসে ভূমি সংক্রান্ত সব সেবা যেন গ্রাহক পায় তার নিশ্চিতেও কাজ চলছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি আমন মৌসুমে 8.5 লাখ টন ধান চাল কিনবে সরকার। এর মধ্যে 2 লাখ টন ধান ও 6 লাখ টন সিদ্ধ এবং 50,000 টন আতপ চাল কেনা হবে। বুধবার সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গত বছরের চেয়ে এবার 1 টাকা বেশি দরে কেনা হবে সিদ্ধ ও আতপ চাল। প্রান্তিক চাষীর ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতি বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করত। গত আমন মৌসুম থেকে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে। আসন্ন আমন মৌসুমে 26 টাকা কেজি দরে ধান ও 37 টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা হবে। এছাড়া আতপ চাল কেনা হবে 36 টাকা কেজিতে। 6 লক্ষ মেট্রিক টন আমরা সিদ্ধ চাউল আমরা ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং 50,000 মেট্রিক টন আতপ চাল ক্রয় করব মিলাদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব। প্রতি কেজি ধানের মূল্য 26 টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য 37 টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য 36 টাকা। মন্ত্রী জানান, 7 নভেম্বর থেকে ধান এবং 15 নভেম্বর থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খাদ্যশস্য সংগ্রহের কাজ। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত আছে 10,81,000 টন। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মজুত সক্ষমতা বাড়াতে নতুন 4টি গুদাম তৈরি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। পাশাপাশি দাম নাগালে রাখতে পেঁয়াজ ও তেলের আমদানি বাড়ানো হচ্ছে। এতে অস্থির নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা বন্ধ হলো, বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে চীন, মিশর, মিয়ানমার থেকে। এতে দাম কমার আশা করা হলো, তা হয়নি এখনো। রাজধানীর বাজারে এখনও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারভেদে 80 থেকে 90 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 60 থেকে 70 টাকা। আবার 2 বার দাম নির্ধারণ করা হলেও সেই দামে মিলছে না আলু। আমাদের 39 টাকা, আমরা 40 টাকা আপনার লস ব্যবস্থা আছে, আমরা কমে কিনতে পারতেছি না। আমরা কমে না কিনতে পারলে আমরা বিক্রি করবো কেন? তার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব যথেষ্ট। বাজার এখন ক্রয় ক্ষমতার বাইরে, যারা যে ইনকাম, এখন ইনকাম কমে গেছে। বাজারের এমন পরিস্থিতিতে ভরসা এখন টিসিবির খোলা ট্রাকে, কিন্তু ক্রেতাদের চাহিদার তুলনায় তা খুবই কম। এসব বিবেচনায় টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব বললেন, পণ্যের মজুত বাড়াতে সারা দেশে আরও 4টি গুদাম ভাড়া নেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যাও। সাপ্লাই চেইনটাকে ঠিক রাখার জন্য, বিশেষ করে নিত্য পণ্যের জন্য আমাদের টিসিবি আছে। এই টিসিবির সক্ষমতা বৃদ্ধি করার জন্য সারা বাংলাদেশে 4টা, আরো ঢাকাকে আমরা একটু বেশি যে এখন সংকুলন হচ্ছে তা তো হচ্ছে না, আমরা ঢাকাতে গুদাম ভাড়া নিয়েছি, এখানে এটা রেন্টাল। বর্তমানে নিজস্ব আর ভাড়া মিলিয়ে সারা দেশে টিসিবির গুদাম রয়েছে 15টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিএনপি। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল ওই 2 আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জমা দেয়। বিকেল 3টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলাম সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় প্রার্থীদের প্রচারণায় বাধা, পুলিশের অসহযোগিতা ও আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানায় বিএনপি।
দলটির অভিযোগ, স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর প্রতিকার পাওয়া যায়নি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠক শেষে জানান নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ। নির্বাচনী এলাকার সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্বে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ থেকে শুরু করে সবই তার দায়িত্বে। কিন্তু আমরা বলেছি যে এটা যদি আপনি এনশিওর করতে না পারেন যে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনার কথা শুনে না বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের কথা শুনে, যদি এইটাকে আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে সেখানে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হবে না। পুলিশের অসহযোগিতা বা অসহায়ত্ব আর তাদের বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা আর আওয়ামী লীগ প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা, এই তিনটা অভিযোগ ছিল। এই তিনটা অভিযোগের বিষয়ে তার নির্বাচন কমিশন শুনেছেন। সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সে বিষয়ে যা যা করা দরকার নির্বাচন কমিশন সে তাই করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর বিএনপি দোষ চাপাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়ালি রাজধানীর গাবতলীতে বিআরটিসি ট্রেনিং সেন্টার উদ্বোধনীতে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি। তারা নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, কিন্তু ভোটের দিন কেন্দ্রে আসে না। এছাড়াও আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে। জনগণ এসব আচরণে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধী দলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার। পরে দেশের গাড়ি চালক প্রসঙ্গে বলেন, নারীর চালকের চাহিদা দিন দিন বাড়ছে। মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি বলেও জানান ওবায়দুল কাদের। সরকার বিএনপি নিজেদের অপরাজনীতির জন্য দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। নির্বাচনে তারা অংশ নেয় লোক দেখানো, ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে তারা ভোটারদের আস্থা হারাচ্ছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকে, এতে কর্মীদের আস্থা হারাচ্ছে। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের প্রতি যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনাবাহিনীর 3টি ব্রিগেড এবং 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। বিভিন্ন সেনানিবাসে নবগঠিত 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানের মূল আয়োজন হয় পটুয়াখালীর লেবুখালীতে নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর 1974 সালের প্রতিরক্ষা নীতিমালা সামনে রেখেই প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। কারো সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ। কিন্তু দেশ আক্রান্ত হলে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধও করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সেনা সদস্যদের তা মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। এ সময় দেশের সেনাবাহিনীকে বিশ্বের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সাজো আর্টিলারি কোরের জন্য আধুনিক গান, মিসাইল ক্রয় করা হয়েছে। পদাতিক বাহিনীর জন্য আধুনিক ইনফ্যান্ট্রি গ্যাজেট ক্রয় করা হয়েছে। আমরা বাংলাদেশ আমাদের মিলিটারি একাডেমি, যেটা ভিত্তিটা জাতিপিতা করে গিয়েছিলেন, আজকে তা বিশ্বের প্রথম সারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। করোনা মোকাবিলা সহ যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সেনা সদস্যদের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়েও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন। সেই সাথে সাথে জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে।
আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবার স্বাস্থ্য সুরক্ষিত রাখার আবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য পতাকা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতে জানিয়ে নেব শিরোনামগুলো। অস্বস্তি সঙ্গী করে রাতে বার্সার সামনে ইউভেন্টাস, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ লাইপজিগ লড়াই। আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। কাল থেকে মাঠে ফিরতে আর বাধা নেই টাইগার তারকার। পরিবারের সঙ্গে সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে, সেখানেই তিনি প্রত্যাবর্তনের সংবর্ধনা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। জানিয়েছেন দ্রুতই সেরা ফর্মে ফিরতে চান, আর বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার। প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত, দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি, এবার মাঠে ফেরার পালা। প্রত্যাবর্তনের ক্ষণে টাইগার ক্রিকেটের বরপুত্রকে দেশের মানুষ কাছে পাচ্ছে না, কারণ তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেই সুযোগ হাতছাড়া করেনি সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটি। বর্ণাঢ্য আয়োজনে সাকিবকে বরণ করে নিয়েছেন তারা। এতদিন ক্রিকেট নিয়ে কথা বলায় আইসিসির বারণ থাকলেও শেষ দিনে সাকিব ক্রিকেট নিয়েও কথা বললেন। এখান থেকে আসলে এই রূপরেখাগুলো তৈরি করা সম্ভব না, যেটা এখন দেশে ফেরার পরই করা হবে। বিসিবির সাথে কথা বলে অবশ্যই করা হবে এবং সেটা সুন্দরভাবে যাতে করে করা যায় সেভাবেই করা হবে, কিন্তু সেটা একমাত্র যাওয়ার পরেই বলা সম্ভব। জানুয়ারির আগে টাইগারদের আন্তর্জাতিক কোনো সিরিজ নেই, তাই মাঠে ফেরারও কোনো তাড়া নেই। তবে প্রত্যাবর্তন সহজ করে দিতে এগিয়ে এসেছে বিসিবি। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস আছে আগে থেকেই। নিয়মিত যোগাযোগ হচ্ছে দুই পক্ষের। আমাদের বোর্ডের সিওর কথা হয়, পাপন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ আছে, আকরাম ভাইয়ের সাথে রেগুলার কথা হয়, সিলেক্টরদের সাথে কথা হয়। সো সবার সাথে যোগাযোগ আছে বা সবার সাথে কমিউনিকেশন হচ্ছে, বাট আসলে যে প্ল্যানটা সেটা করার জন্য যখন আমি দেশে ব্যাক করবো তারপরেই করাটা সম্ভব হলে খুব ভালো হবে। 15 নভেম্বর থেকে বিসিবি আয়োজিত টি-20 লিগ দিয়ে 22 গজে ফিরবেন টাইগার পোস্টার বয়। তার আগে 10 নভেম্বর দেশে ফেরার কথা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবের প্রত্যাবর্তনে মধুর হবে সমস্যা, তবে সেটি উপভোগ করতে মুখিয়ে নির্বাচকেরা। টাইগার অলরাউন্ডারের অনুশীলনের জন্য প্রাথমিক ছক প্রস্তুত রেখেছে বিসিবি, আর মধ্য নভেম্বরের টি-20 টুর্নামেন্টের আবেদন বাড়াবে সাকিবের ফিরে আসায়, বলছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সেরাদের সেরা তিনি, মাঠের লড়াই নয় শুধু, মাঠের বাইরেও তার অনেক দায়িত্ব। বাজিকরদের কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাব আইসিসিকে না জানানো, অনেকের কাছে গুরুতর কিছু মনে না হলেও দীর্ঘমেয়াদে দিতে হয়েছে চড়া মাশুল। 1 বছরের নিষেধাজ্ঞা শেষে যখন এসেছে মুক্তির সময়, তখনও পিছু ছাড়ছে না অনেকগুলো প্রশ্ন। ভুল থেকে শিক্ষা নেওয়ার পাঠে কতটা এগুলেন, আর কি ফিরে পাবেন বিশ্বসেরা সেই ফর্ম? জাতীয় দলের ক্যাম্প নেই, কর্পোরেট লিগের জন্য প্রস্তুতির মঞ্চটা হবে কেমন? তবে সাকিবকে যারা চেনেন খুব কাছ থেকে, তারা আশা হারাচ্ছেন না। আশাবাদী নির্বাচকেরাও মানসিক শক্তি কাজে লাগিয়ে চ্যালেঞ্জ জিতবেন টাইগার মহাতারকা, বিশ্বাস তাদের। কারণ 1 বছরও ক্রিকেটের বাইরে ছিল, নিজের প্রিপারেশন কতটুকু, এবং ও তো এই ডোমেস্টিক ক্রিকেট দিয়ে ফিরবে। তো টি-20 যদি আমাদের এই কর্পোরেট লিগটা হয়, তাহলে এটাতে খেলার সুযোগ আছে এবং নিজেকে ডোমেস্টিক ক্রিকেট দিয়ে খেলায় ফিরতে পারে। অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগে। আমরা দেখেছি যে এই প্রেসিডেন্ট কাপে কিন্তু ব্যাটসম্যান স্ট্রাগলিং করছেন, বাট যেহেতু আমাদের সামনে অনেক সময় 2 মাস সময় আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে খেলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাকিব 2টো টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন। আর ইজ এ প্রুভেন পারফর্মার, আমাদের পরীক্ষিত পারফর্মার, তো ওকে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। এক সাকিবের প্রত্যাবর্তনে মিটবে অনেকগুলো সমস্যা। স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পাওয়ার পর কি পরিবর্তন আসছে ছকে? নতুন কিছু ক্রিকেটারও তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য। সাকিবের প্রত্যাবর্তনে টি-20 আসরের আবেদন বাড়বে, বলছেন বিসিবির প্রধান নির্বাহী। অবশ্যই ওনার রিটার্নটা আমাদের জন্য একটা কমফোর্ট এবং আনন্দেরও বিষয়। আমরা আশা করব উনি যেভাবে কন্ট্রিবিউট করেছেন আমাদের ন্যাশনাল জাতীয় দলে এবং বিভিন্ন টুর্নামেন্টে, সেভাবে উনি আবার ফিরে আসবেন। 10 নভেম্বর দেশে ফিরবেন সাকিব। পরের সপ্তাহে শুরু হবার কথা কর্পোরেট লিগ, সেখানে সাকিবের দিকেই নজর থাকবে সবার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কিছুটা উন্নতি হলেও নেপাল ম্যাচের আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে নির্ভর থাকার সুযোগ নেই ম্যানেজমেন্টের। শিষ্যদের আরও কঠোর পরিশ্রম করার তাগিদ সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসারের। বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ক্লাবের হয়ে নেয়া প্রস্তুতি নিজেদের কিছুটা এগিয়ে রাখছে মনে করছেন তপু ও ইব্রাহিম। বসুন্ধরা কিংসের 12 ফুটবলার যোগ দেওয়ায় পূর্ণতা পেয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বুধবারের অনুশীলনে ছিলেন 31 ফুটবলার। ফিনল্যান্ড থেকে ফেরা তারিক কাজী কোয়ারেন্টিন শেষ করে যোগ দিবেন দিন কয়েক পর। বৃহস্পতিবার দেশে ফিরবেন অধিনায়ক জামাল ভুঁইয়া ও হেড কোচ জেমিরে। ফিটনেস নিয়েই দুশ্চিন্তাটা বেশি। অনুশীলনে ফুটবলারদের পরিশ্রমেরও তাই শেষ নেই। এদিন 3 ধাপে হয়েছে বিপ টেস্ট। শেষ ভাগে ছিল বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বেশ কিছুদিন ক্লাবের প্রস্তুতি ক্যাম্পে থাকায় প্রথম থেকে শুরু করার চ্যালেঞ্জ নেই তপু ইব্রাহিমদের। আমরা যারা আপনার বসুন্ধরা কিংসে ছিলাম, আমরা তা প্রায় 8 উইকসের একটা ট্রেনিং ক্যাম্প করেছি। তো ওভারঅল আমাদের ফিটনেস লেভেলটা এখন যেরকম আছে আমি মনে করি, তো আমার কাছে মনে হয় যেহেতু নেপালের সাথে খেলা, ওইভাবে বিবেচনা করলে আমরা হয়তো আমাদের ফিটনেসটা ধরে রাখতে পেরেছি। সবাই খুব ভালো রানিং করেছে। যতই বাসায় ফিটনেস ট্রেনিং করি আমরা, ফুটবলের যখন মাঠের বাইরে থাকে তখন ম্যাচের যে ফিটনেসটা ওইটা থাকে না। এখানে 35 জন ডাকছে আমাদের এই ক্যাম্পে। এখন ফাইট করে সবার সাথে কম্পিটিশন করেই বেস্ট 11-এ জায়গা করে নিতে হবে। স্কিল নিয়ে এখনো পুরোপুরি কাজ শুরু হয়নি। ছিল না ম্যাচ পরিস্থিতির অনুশীলনও। জেমিরে যুক্ত হলে নিজেদের মধ্যে ভাগ হয়ে হবে কয়েকটি অনুশীলন ম্যাচ। তার আগে শিষ্যদের আরও পরিশ্রমের তাগিদ সহকারী কোচের। ম্যাচ ফিটনেস টোটালি আলাদা একটা ব্যাপার। সো ওই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি বলতেই হবে। এটা টোটাল টিম যখন ট্রেনিং করবে, আমরা যদি এর মধ্যে যদি ম্যাচও খেলতে পারি নিজেদের মধ্যে, এখানে অন্য কোনো টিমের সাথে ম্যাচ খেলার কোনো সুযোগ নাই। হয়তো হেড কোচ আসার পর আমরা প্রক্রিয়াটা শুরু করব। ইনজুরিতে থাকায় ক্যাম্পে যোগ দেওয়া অনেকটাই অনিশ্চিত মাসুক মিয়া জনি ও মতিন মিয়ার। এই দুজনের রিপ্লেসমেন্ট হবে কিনা তার সিদ্ধান্ত হবে জেমিডে দেশে আসার পর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রাতে ইউভেন্টাসের মুখোমুখি বার্সেলোনা। বিগ ম্যাচের আগে দুদলেই আছে অস্বস্তি। পদত্যাগ করেছেন বার্সার সভাপতি জোসেফ বার্তোমেউ। আর ক্রিস্টিয়ানো রোনালদো আবারও করোনা পজিটিভ হওয়ায় দেখা যাবে না মেসি রোনালদোর দ্বৈরথ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে লাইপজিগের বিপক্ষে। এর আগে রাত 11:55 পিএসজির প্রতিপক্ষ বাসাকশেহির। রোনালদোর শূন্যতায় রং হারিয়েছে ইউভেন্টাস বার্সেলোনা হাই ভোল্টেজ ম্যাচ। ক্লাসিকোর হতাশা ভুলতে তুরিনে মেসি অ্যান্ড কং। তবে CR7 কোভিড পজিটিভ হওয়ায় হালের সেরা মেসি রোনালদো দ্বৈরথ গ্রুপ পর্বে মিস করবে ভক্তরা। বিগ ক্ল্যাশের আগে নতুন বিতর্কের জন্ম দেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। পদত্যাগ করে অবসান ঘটান 6 বছরের রাজত্বের। সব বিতর্ক পাশ কাটিয়ে জয় ফেরার লক্ষ্য বার্সার। কোম্যানের কৌশলে অনুপস্থিত থাকছেন কুতিনিও। সাথে চিন্তা বাড়িয়েছে মেসি গ্রিজম্যানের অফ ফর্ম। সেরা ফুটবলার ছাড়া প্রতিটা ক্লাবই অস্বস্তি বোধ করে। রোনালদোকে ছাড়া ইউভেন্টাসের অনুভূতিও হয়তো এমনই। তবে প্রতিপক্ষ ক্লাবে সামর্থ্যবান অনেক ফুটবলার আছে। রোনালদোর অভাব সিরিয়াতে পূরণে ব্যর্থ ইউভেন্টাস। বার্সা ম্যাচে অভিজ্ঞ কিয়েলিনি, মাথিস ডিলিট ও আলেক্সান্দ্রোকে মিস করবেন পিরলো। তবে সমৃদ্ধ সাইড বেঞ্চে আস্থা রাখছেন ইউভে কোচ। মেসি যখন প্রতিপক্ষ ক্লাবে থাকবে তখন আরও কৌশলী হতে হবে। জয় পেতে দলের সবাইকে সেরাটা দিতে হবে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানিউকে কঠিন পরীক্ষায় ফেলতে তৈরি গেল মৌসুমের চমক লাইপজিগ। মার্শিয়াল রাশফোর্ডদের ছন্দে জয়ের স্বপ্ন দেখছে রেড ডেভিলস। সাথে অনুপ্রেরণা পিএসজি বধের আত্মবিশ্বাস। বিপরীতে আসরে দুর্দান্ত শুরু করা লাইপজিগও প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে। ঘরের মাঠে হার দিয়ে মিশন শুরু করা পিএসজির সামনে এবার সহজ প্রতিপক্ষ। নতুন মৌসুমের ছন্দে ফেরার লক্ষ্যে দুর্বল বাসাকশেহিরের বিপক্ষে জয় চায় লা পারিসিয়ানরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। রাত 9টায় বাংলাদেশে আরও যা থাকছে। 7 মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। রোববার উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। তবে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ এই ফরেস্টে যেতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এ সময়ে দিনে গড়ে 45,000 ভ্রমণ পিপাসুর পা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলে। তবে করোনার কারণে কোনো লঞ্চে 75 জনের বেশি দর্শনার্থী বহন করা যাবে না।
এ বিষয়ে প্রতিবেদন থাকছে রাত 9টায় বাংলাদেশের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে তৈরি হচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে সহজেই রুট পরিবর্তন করতে পারবে ওই পথের বিভিন্ন সড়কের যানবাহনগুলো। এতে ওই এলাকায় দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে আসবে। 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর হয়ে চলাচল করে বগুড়া, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন। ফলে সারা বছরই এই চত্বর ঘিরে লেগে থাকে যানজট, যা 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নির্মাণ করতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। গোল চত্বরের পাশে 1 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এর ব্যাপ্তি। রুটগুলো ভাগ হয়ে যাবে গোল চত্বর থেকে, ফলে যানজটে পড়তে হবে না যাত্রীদের। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লেন। আমাদের যানজট অনেক দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভার ছাড়া খুবই সমস্যাতে আছি। আর ফ্লাইওভার যখন হবে তখন আমরা উপরে চলে যাব, নিচ দিয়ে ছোট ছোট গাড়ি থাকবে। ফ্লাইওভার হলে তো আমাদের সুবিধা, আমরা নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থান যা পৌঁছাতে পারি এবং কি গাড়ি চালিয়েও মজা পাই, ভালো লাগে। বহুমুখী এই ইন্টারচেঞ্জ প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে আর্থসামাজিক উন্নয়ন। আমরা যেভাবে একটা হাই স্ট্যান্ডার্ড ইন্টারচেঞ্জ করছি, এই ইন্টারচেঞ্জে আমরা আশা করছি যে নেক্সট 50 বছরে এই হাটিকামরুল ইন্টারচেঞ্জে আর ট্রাফিক জ্যামের সমস্যাটা হবে না। ঈদের সময়, অন্যান্য উৎসবের সময় কিভাবে হাটিকামরুলের যানবাহনগুলি এসে আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, জনগণের যে কষ্ট, এই কষ্টটা তখন অনেকটা লাঘব হয়ে যাবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ঘিরে আশপাশের এলাকায় গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 700 কোটি টাকা। 6 মাসের মধ্যে কাজ শুরুর আশা করছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাদুভিশন লিমিটেডের বিভিন্ন নেটওয়ার্কের বন্ধ সিগন্যাল আগামী 7 দিনের মধ্যে খুলে না দিলে 4 নভেম্বর থেকে স্টার গ্রুপের চ্যানেল বয়কটের ঘোষণা দিয়েছেন কেবল অপারেটরগণ। চ্যানেলগুলো হলো স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফি, স্টার গোল্ড, লাইফ ওকে। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা জানান কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি SM আনোয়ার পারভেজ। এ সময় করোনাকালে নানা সংকট ও সমস্যার কথা উল্লেখ করে কেবল অপারেটরদের দেয়া পে চ্যানেল নবায়ন ফি পরিশোধের বিপরীতে প্রাপ্তি রসিদ দ্রুত দেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়া জাদুভিশন লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জাদু ডিজিটাল কর্তৃক ক্ষতিগ্রস্ত বৈধ কেবল অপারেটরদের সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আহ্বান জানায় কোয়াব। আমাদের যে কয়টা নেটওয়ার্ক বন্ধ করেছে ইতিমধ্যে 8-9টা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলিকে রিস্টোর করে দিতে হবে, অন করে দিতে হবে। অন করে তারপরে যে লেনদেন পাওনা দানা আছে, আমরা 1 টাকাও তো আমরা ডিউজ রাখবো না, বাকি রাখবো না। আমরা রাখি নেই 10 বছরে, আমরা তাদের পাওনা দানা আমরা পরিশোধ করে দিব, চ্যানেল চলতে থাকবে। সৌদি আরবে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি। এতে প্রবাসী শ্রমিকদের আর কফিলের অধীনে থাকতে হবে না, কাজ করবেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীনে। তবে এই সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জুন পর্যন্ত। কাফালা পদ্ধতিতে একজন কাফিল বা নিয়োগকর্তা বিদেশি কর্মীকে স্পন্সর করলে সে কর্মী যেতে পারেন সৌদি আরবে। পরে সে নিয়োগকর্তার অধীনেই কাজ করতে হয় তাকে। এতে ওই প্রবাসী শ্রমিকের কাজ বদল সহ সব বিষয় নির্ভর করতে হয় নিয়োগকর্তার উপরে। প্রায় 7 দশক ধরে সৌদি আরবে চালু থাকা এই পদ্ধতির কারণে সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা কোনো স্বাধীনতা ভোগ করতে পারেন না, তাদেরকে চলতে হয় নিয়োগকর্তার ইচ্ছায়। এবার সেই বিতর্কিত কাফিল পদ্ধতি বাতিলের উদ্যোগ নিয়েছে রিয়াদ। 2021 সালের জুনের মধ্যে তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। শুরু থেকেই কাফালা পদ্ধতির সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। সৌদি আরবের কাফিলদের বিরুদ্ধে এ পদ্ধতি ব্যবহার করে আইনের মারপ্যাচে প্রবাসী হয়রানির অভিযোগ পুরনো। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। চলছে প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর শেষ মুহূর্তের প্রচারের কাজ। এরই মধ্যে মঙ্গলবার রিপাবলিকান ঘাঁটি হিসেবে খ্যাত জর্জিয়ায় এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। 2 প্রার্থী বাড়তি নজর দিচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলোর ওপর। টানটান উত্তেজনা থাকছে অ্যারিজোনা, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা রাজ্যগুলোতে। এদিকে গোটা দেশে বাইডেন ট্রাম্পের চেয়ে 7 থেকে 9% পয়েন্টে এগিয়ে আছেন। তবে নির্বাচনের ফলাফল নির্ভর করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলো ঠিক কোন দিকে যায় তার উপর। ট্রাম্প বেরিয়ে পড়েছেন মিশিগান,
উইসকনসিন এবং নেব্রাস্কার উদ্দেশ্যে। এদিকে মঙ্গলবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রথমবারের মতো বাইডেনের সমালোচনা করেন। ক্ষমতায় আসার প্রথম মেয়াদে চীনকে বেশ ভুগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও দ্বিতীয়বারও নির্বাচনে ট্রাম্পকেই জয়ী দেখতে চাই চীন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণী প্রতিবেদন বলছে, নিজেদের স্বার্থে হোয়াইট হাউসে আবারও ট্রাম্পকেই দেখতে চাইছে চীন। কারণ এবারও ট্রাম্প নির্বাচিত হলে নিজেদের সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে বেইজিং। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর শীতল সম্পর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। চীনকে বৈশ্বিক গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। টিকটক সহ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়েছেন একের পর এক পদক্ষেপ। এরপর আবার করোনা মহামারীর জন্য শুরু থেকে বেইজিংকেই দায়ী করে আসছেন ট্রাম্প। যদিও বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না তারা। এসব কিছুর পরও আগামী 3 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা চীনের জন্য হবে ইতিবাচক। বিশ্লেষকদের মতে নিজের দেশকে সুপার পাওয়ার বানানোর পরিকল্পনা করছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগকে কাজে লাগাতে চান জিনপিং। এই সুযোগে চীনকে বিশ্বায়নের রোল মডেল এবং আন্তর্জাতিক সহায়তার নতুন নিদর্শন হিসেবে গড়ে তোলা সহজ হবে তার জন্য। 2016 সালে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে গেছেন ট্রাম্প। সরে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। চীনা পণ্যে কয়েক বিলিয়ন ডলারের শুল্ক বসানোর পাশাপাশি করোনা মহামারীর মধ্যেই ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার। ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র যখন গত 4 বছরে একের পর এক চুক্তি এবং সংগঠন থেকে বেরিয়ে গেছে, তখন জিনপিং জলবায়ু থেকে শুরু করে স্বাস্থ্য সব ক্ষেত্রেই চীনকে বৈশ্বিক চ্যাম্পিয়ন হিসেবে সামনে এনেছেন। ট্রাম্পের রক্ষণশীলতার বিপরীতে মুক্ত বাণিজ্যের পক্ষে নিজেকে তুলে ধরেছেন জিনপিং। চলতি বছর পরিবেশের সুরক্ষায় ব্যাপক গুরুত্ব আরোপ করে জাতিসংঘে ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছেন করোনার টিকা আবিষ্কার হলে দরিদ্র দেশগুলোকে সবার আগে অগ্রাধিকার দেয়ার। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে অনেক মিত্র হারিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের রক্ষণশীল জাতীয়তাবাদ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ওয়াশিংটন হারাবে তার পুরনো বন্ধুদের, আর সে জায়গা দখল করবে বেইজিং। চীনের জাতীয়তাবাদী নেতারাও অনেকটা প্রকাশ্যেই ট্রাম্পের দ্বিতীয় দফায় জয় চাচ্ছেন। ব্যাপকভাবে সরকারি নজরদারিতে থাকা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে সেই আলাপ। যদিও রিপাবলিকান দলের নেতারা এবং ট্রাম্প নিজে বলছেন তার পুনর্নির্বাচিত হওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে চীন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিবারের মতো এবারও হাতি আর গাধার লড়াই। প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকানদের প্রতীক হাতি এবং ডেমোক্র্যাটদের গাধা। আর এই দুই প্রতীকের ইতিহাস জড়িয়ে আছে কার্টুনের সঙ্গে। বিশ্লেষকরা বলেন, সমালোচক ও বিরোধী দলের অপমানই হয়ে ওঠে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতীকে। প্রায় 200 বছর আগে যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিল কার্টুন। এটি ব্যবহৃত হতো মত প্রকাশের মাধ্যম হিসেবে। সে দেশের রাজনৈতিক দলের প্রতীকও এসেছে এই কার্টুন থেকে। 1828 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন অ্যান্ড্রু জ্যাকসন। সে সময় তাকে অ্যান্ড্রু জ্যাক অ্যাস বা গাধা বলে সম্বোধন করেন বিরোধীরা, আর একেই জ্যাকসন কাজে লাগান নিজের নির্বাচনী প্রচারে। 1829 থেকে 1837 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। গাধা শরীরে তার মাথা বসানো কার্টুন সে সময় বেশ জনপ্রিয় হয়। ক্ষমতা থেকে বিদায়ের আগে ওই গাধার পিঠে চড়ে জ্যাকসনের কার্টুনও বের হয়। কার্টুনিস্ট থমাস নাস ডেমোক্রেটিক গাধার কার্টুন প্রথম আঁকেন 1870 সালে। হারপার্স উইকলিতে প্রকাশ পায় এ লাইভ জ্যাক অ্যাস কিলিং আ ডেড লায়ন। পরে সময়ের সঙ্গে ডেমোক্রেটদের প্রতীক বনে যায় গাধা। 1874 সালে হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন নাস্ট। দ্য থার্ড টার্ম প্যানিক নামের কার্টুনে তিনি দেখান সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনে সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সবাই ভয় পেলেও একটি হাতি স্থির সেখানেই দাঁড়িয়ে আছে। এই কার্টুনের সমালোচনা করে সে সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট উইলিসেস এস গ্র্যান্টের তৃতীয়বার রিপাবলিকান নেতা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে আখ্যা দেয় নিউ ইয়র্ক হেরাল্ড।
এরপরে এই হাতি হয়ে ওঠে রিপাবলিকানদের প্রতীক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবার খুলছে পর্যটকদের জন্য। 1 নভেম্বর উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। তবে পর্যটক ও ট্যুর অপারেটরদের মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনো লঞ্চ 75 জনের বেশি দর্শনার্থী বহন করতে পারবে না, নির্দেশনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। একই দিনে খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ 9টি পর্যটন কেন্দ্র। 7 মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দেশের করোনা সংক্রমণ শুরুর পর গত 19 মার্চ সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই বনে পর্যটকের চাপ থাকে নভেম্বর থেকে মার্চে। এই সময়ে দিনে গড়ে 45,000 ভ্রমণ পিপাসু পা পড়ে বেঙ্গল টাইগারের আবাসস্থলে। পর্যটন মৌসুমের শুরুতেই তুলে নেওয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। দেশের সবচেয়ে বড় এই বাদা বন দেখার বাধা আর থাকছে না 1 নভেম্বর থেকে। যেসব লঞ্চ রাত্রে অবস্থান করবে সেই সব লঞ্চে কোনোভাবেই 75 জনের বেশি পর্যটক যেতে পারবে না, যাতে ওখানকার সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটা আমরা বলে থাকি, যাতে সেই গাদাগাদিটা লঞ্চের ভিতরে কোনোভাবেই না হয়। সুন্দরবন কেন্দ্রিক 70টি ট্যুর অপারেটরের লঞ্চ আছে প্রায় অর্ধশত। তাদের অ্যাসোসিয়েশন বলছে শীতের 3-4 মাস সুন্দরবনে পর্যটন মৌসুম। এর মধ্যে প্রায় কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে পড়েছেন। মৌসুমের শুরুতে নিষেধাজ্ঞা তুলে নেয় পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাত্রী বহন করতে চায় তারা। আমাদের যারা এটি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে অবশ্যই প্রণোদনা পাওয়ার দাবিদার আমরা, কারণ আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত। বন বিভাগের পর্যটন কেন্দ্রগুলো থেকে গেল 7 মাসে প্রায় 5 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। তবে দর্শনার্থী মুক্ত বন জঙ্গল এ সময় পেয়েছে নতুন করে সেজে ওঠার সুযোগ। আপনি যদি লাওয়াছড়া দেখেন, আপনি যদি সাফারি পার্ক দেখেন, আপনি যদি রেমাকালাঙ্গা দেখেন, আপনি যদি কক্সবাজারের হিমছড়ি এলাকায় ওই জায়গাগুলো দেখেন, আপনি যদি সুন্দরবন দেখেন, তাহলে কিন্তু এই 7 মাসে আমাদের বন্য প্রাণী যেগুলো ছিল তারা কিন্তু একটা ব্রিদিং টাইম পেয়েছে। গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্ক, লাওয়াছড়া জাতীয় উদ্যান ও রেমাকেলেঙ্গাও উন্মুক্ত হচ্ছে 1 নভেম্বর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশ শেষ করব। তবে তার আগে শিরোনামগুলো মনে করে দেব আরও একবার। সেলিম পুত্র ইরফান দেহরক্ষী সহ 3 দিনের রিমান্ডে, নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলা। সাভার, নারায়ণগঞ্জ সহ 9 উপজেলায় অনলাইনে খাজনা, পুরোপুরি ডিজিটাল 1 জুলাইয়েই। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, আক্রান্ত হলে মোকাবিলা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।